প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুস্তাক সাদিক। আজকে আরেকটা দিন মাত্র আছে, বছরের শেষ হতে যাচ্ছে। বছরটা কিভাবে শেষ করলাম, মার্কেটের অবস্থা কি, আমরা এই বছরে কথা দিয়েছিলাম হয়তোবা আমরা 5000 ইন্ডেক্স ক্রস করব। আমরা ইনশাআল্লাহ গতকালকে আলহামদুলিল্লাহ উই হ্যাভ ক্রসড 5000 ইন্ডেক্স, এবং আমরা 200 কোটি যেখানে ডেইলি ট্রানজ্যাকশন হতো সেখানে আমরা এখন করি 1200 কোটি টাকার ট্রানজ্যাকশন। সেই সব কিছু মূল্যায়ন করার জন্য আজকে যে দুইজন আলোচক আছেন আমাদের সঙ্গে, তাদের মধ্যে জনাব অধ্যাপক মোহাম্মদ মুসা, আপনাদের অনেকেরই পরিচিত, পুঁজিবাজার বিশ্লেষক, এবং পুঁজিবাজার নিয়ে গত একটা বছর আমরা বিশ্লেষণ করব কীভাবে হচ্ছে এবং আগামী দিনগুলো আমরা কি আশা করছি। আমার সঙ্গে আরও আছেন আমার বাদিকে জনাব মোহাম্মদ ফুরকান উদ্দিন FCA, উনি পুঁজিবাজার বিশ্লেষক, ওনারাও আপনাদের চেনা মুখ। তা আজকে আমরা ওনাদেরকে নিয়ে একটা জিনিস করি যে আমরা দুজনের কাছ থেকে আশা করি যে আমরা গত যে বছরটা গেল এটাকে ওনারা কিভাবে মূল্যায়ন করছেন। জনাব অধ্যাপক মুসা। ঠিক আছে, থ্যাংক ইউ মুস্তাক ভাই। আমার কাছে যেটা মনে হয় আর কি যে আমরা চেষ্টা করতেছি একটু ভালো মুডে, কিন্তু প্রথমটা খুব ভালো মুডে ছিলাম না। আমাদের ইন্ডেক্সটা গত বছর শেষ হয়েছিল, ইফ আই এম নট রং, 4800 বা তার কিছু বেশি, কিন্তু বছরের মাঝামাঝির আগেই ইন্ডেক্সটা নেমে গেছে 4300-4400-তে। সুতরাং বছরটা খুব খারাপ গেছে, এবং সবচেয়ে বেশি খারাপ করেছিল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের শেয়ার। ইন্টারেস্টিংলি অনেকগুলো কমার্শিয়াল ব্যাংকই তাদের ফেস ভ্যালুর নিচে দাম ছিল বেশ কিছুদিন। তো সেই হিসাবে শেয়ার হোল্ডাররা প্রথম দিক দিয়ে একটা বড় রকমের ধাক্কা খেয়েছেন। তারপরে দিন যত গেছে, আমি বলবো দিন যত গেছে না, এক জায়গায় অলমোস্ট ছিল 45-এর মধ্যে ঘোরাফেরা করেছে, বাট এই গত মাসটা আর এই মাসটা আমরা দেখতেছি একটু পিক আপ হয়েছে। প্রথম আলোর গত বছরের শেষের দিক দিয়ে আমাকে একটা অন দ্য ফোন ইন্টারভিউ নিতে চাচ্ছিল। তো আমি প্রিডিক্ট করেছিলাম যে ইন্ডেক্সটা বোধহয় 5500-তে যাবে। আমার অনেকগুলো ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলস, ওভারঅল কন্ডিশনস, ইন্টারন্যাশনাল কন্ডিশনস থেকে ওটাকে বলছি, কিন্তু আই ওয়াজ ডেড রং ওই সময়, যে পরে দামগুলো কমে গেছে। এখন একটু আশাবাদ আছে যে 5000-এর উপরে উঠেছে, যেটা বললেন একটা গুড নোটে শুরু করেছি, এবং সিচুয়েশনস অনেক চেঞ্জ হয়েছে এই গত কয়েকটা মাসে। পলিটিক্যাল সিচুয়েশনটাও চেঞ্জ হয়েছে, অর্থনৈতিক দিয়া অনেকগুলো ভালো করছি আমরা, এবং মেগা প্রজেক্টগুলো যদি এসে যায় আগামী 2-3 বছরের মধ্যে, বাংলাদেশের ইকোনমির মধ্যে সত্যিকার অর্থে একটা ভালো কিছু হবে। সুতরাং আমি যদি পিছনের বছরটাকে দেখি, শেষের দিকে এসে যে ভিত্তিটা আমরা শুরু করেছি, হয়তো সামনের বছর বা তার পরের বছর একটু ভালো দিকে যাবে বলে আমার যতটুকু বিশ্বাস। ফুরকান ভাই, আমি শ্রদ্ধেয় মুসা ভাইয়ের সাথে শুধু এইটুকু যোগ করতে চাই যে উনি যথার্থই বলেছেন যে আমাদের মাঝখানে এসে আমাদের ইন্ডেক্সটা কিন্তু একটু কমে গিয়েছিল। তো যেটা 4800 যেটা উনি বলেছেন, 4800 থেকে যদি মার্কেটটা ওইভাবে না পড়তো, তাহলে আজকে যে বাড়ার প্রবণতাটা আমরা এনজয় করছি, এটা আমরা হয়তো এনজয় করতে পারতাম না। বাট মাঝখানে এটা না কমাই ছিল, অন্ধকার ছিল বলেই আমরা আলো দেখতে পাচ্ছি। আমি যদি বলি যে আজকে 5000 মাইল ফলো মানে ক্রস করার কারণে আমাদের আত্মতুষ্টিতে ভোগার খুব বড় কোনো কারণ আছে, এটা আমি মনে করি না। কারণ এই বাজার আসলে 5000 ইন্ডেক্সের বাজার নয়, আরো বেশি যাবে, অনেক বেশি ইন্ডেক্সের বাজার। এটা যাবে কি যাবে না সেটা বাজারের অনেক কিছুর উপর নির্ভর করবে, কিন্তু এটা অনেক বেশি ইন্ডেক্সের বাজার। আপনি যদি 4800 থেকে বাজারটা যদি ওইভাবে না পড়তো বা ওইভাবে স্টেবল থাকতো বা কিছুটা একটু কাছাকাছি হইতো, প্লাস মাইনাস হইতো, তাহলে আজকে হয়তো 5600 আপনি ইন্ডেক্স দেখতে পারতেন। সো যেটা হয়েছে, তো এখন যেটা মুসা ভাই বলেছেন যে দেশের সমস্ত ইন্ডিকেটরগুলো কিন্তু আপনার কম বেশি কিন্তু ভালো। আপনি দেখেন আমাদের, ইফ আই এম নট রং, যদি রং থাকে মুসা আপনি একটু কারেকশন করেন, আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশ ইজ প্রবাবলি ইন টার্মস অফ জিডিপি গ্রোথ ইজ দি সেকেন্ড হাইয়েস্ট, অ্যান্ড ফার্স্ট হাইয়েস্ট ইজ নাইজেরিয়া 8+, বাংলাদেশ ইজ 7.1। এটা হলো আপনার জিডিপি গ্রোথের দিকে। পারচেস পাওয়ার প্যারিটিতে চলে যান, বাংলাদেশ 32nd ইকোনমি। পারচেস পাওয়ার প্যারিটিতে যদি যান, তাহলে এতগুলো দেশের মধ্যে 32nd ইকোনমিতে যদি বাংলাদেশ থাকে পারচেস পাওয়ারে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা বাড়া, সেটাও কিন্তু অনেক বেড়েছে। তো এই সমস্ত ইন্ডিকেশন, কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়া মানে কি? মানুষের আর্নিং বেড়েছে। আর্নিং বাড়া মানে কোথায়? ইন্ডাস্ট্রির যে প্রোডাকশানগুলো আছে তার কনজামশনগুলো বাড়ছে, ইকোনমিক কর্মচাঞ্চল্যগুলো কিন্তু বাড়ছে। জিডিপি গ্রোথের দিক থেকে আমরা এখন বোধহয় 41,
নাম্বার ইকোনমি আমরা হয়ে গেছি। সো এই সমস্ত কিছু মিলিয়ে বছরের শেষে গিয়ে দেশের যে ভিত্তি তৈরি হচ্ছে বা এইটা যদি আমাদের সামনে যে এসডিজি 2030 যেটা আছে, সেই এসডিজি যদি আমরা পারি, যদি আমরা এমডিজিটা পারি নাই, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা আমরা পারি নাই, আমরা কিন্তু ওখানে ফেল করেছি, কিন্তু এসডিজিটা যদি আমরা পারি তাইলে দেখা যাবে, আপনি দেখেন 2030-কে সামনে রেখে যেভাবে আমরা মুভ করছি আর এইভাবে সাস্টেইনেবল গ্রোথটা যদি আস্তে আস্তে হতে থাকে, তাহলে কিন্তু আপনার 2017 ডেফিনেটলি একটা ভালো মার্কেট দেখা উচিত বলে আমি বিশ্বাস করি। এবং এই 2017 যদি ভালো মার্কেট হয়, দেশের জন্য এটা কিন্তু সবচাইতে ভালো হবে, কারণ এই সেকেন্ডারি মার্কেট যতক্ষণ ভালো না খুব ভালো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাইমারি মার্কেট এবং ভালো কোম্পানিগুলো খুব একটা ইন্টারেস্ট দেখাবে না কিন্তু বাজারে আসার জন্য। এটা কিন্তু একটা নিয়ামক, আমি আপনাকে বললাম অনেকগুলো নিয়ামকের জন্য। তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে প্রাইমারি শর্তগুলো থাকে যে আইপিও, সেই আইপিওর যে ভালো শেয়ারগুলোকে অ্যাট্রাক্ট করার জন্য সেকেন্ডারি মার্কেটটা ভালো থাকার কিন্তু একটা জরুরি দিক কিন্তু থেকে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এই মার্কেটটা যেভাবে যাচ্ছে, সেখানে যদি আপনার মার্কেটটাকে স্টেবল রাখা যায় বা মার্কেটটাকে আরেকটু ভাইব্রেন্ট করা যায় বা মার্কেটটা আরেকটু বাড়ে, তাতে করে হবে কি সব দিক থেকে কর্মচাঞ্চল্য কিন্তু তৈরি হবে এবং সরকারের কিন্তু স্টক এক্সচেঞ্জ থেকে যে ট্যাক্স রেভিনিউ আছে সেটাও কিন্তু তার বাড়বে। কোম্পানিগুলো যখন আরও বেশি আইপিওতে আসবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানি ট্যাক্সের পরিমাণ কম্পারেটিভলি বেশি বিকজ অফ রেগুলেশন, সেখানেও কিন্তু সরকারের ট্যাক্সের জায়গাটা ঠিক হবে। তো এরকম অনেকগুলো জায়গা আছে যেটা এই বাজার থেকে সাপোর্ট সার্ভিস হিসেবে কাজ করবে। প্লাস এই যে ব্রোকার হাউসগুলোতে, মার্চেন্ট ব্যাঙ্কগুলোতে, মিউচুয়াল ফান্ডগুলোতে যে পরিমাণ লোকজন কাজ করে, তাদের যে রুটির ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়েছিল, সেটা যদি কিছুটা কারেকশন হয়ে যায়, সেখানে একটা আপনার এডিশন হবে। এই সব কিছু মিলে যে অর্থনৈতিক চাঞ্চল্যতা তৈরি হবে যদি বাজারটা ঠিক থাকে, তো আমি আশা করি এই বাজারটা ঠিক থাকবে, কারণ সরকার বুঝতে চেষ্টা করেছে যে না, এই বাজার ঠিক করা দরকার বলেই তারা অনেকগুলো পজিটিভ ইনিশিয়েটিভ নিয়েছে এবং এখনও নিচ্ছে। বিসেক তার যথেষ্ট পরিমাণে সংস্কার করেছে, আমি বিগত বছরের কথা বলছি, এখনও কিছু সংস্কারের বাকি আছে। এই সংস্কারের বাকি আছে যদি আমরা বলতে যাই, তাহলে আমি একটু বলতেই চাই যে আমরা গত কিছুদিনের বাজার, গত 2 মাসের বাজার যদি আমরা দেখি, আমরা দেখতে পাই এমন কিছু শেয়ার বেড়েছে যে শেয়ারগুলো আসলে দাম যেভাবে বেড়েছে এইভাবে বাড়ার কথা নয়। যে তাইলে যেটা বেড়েছে সেখানে তদন্ত কমিটিও হয়েছে, কিন্তু কথা হলো তদন্ত কমিটিটা হয়েছে কখন? যখন অনেকটুকু গ্যাপ হয়ে গিয়েছে, অর্থাৎ যখন পতঙ্গ গিয়ে আগুনের আশেপাশে ঘোরাঘুরি করছে তখনই গিয়ে তদন্ত কমিটি হয়েছে, কিন্তু পতঙ্গ উড়াল দেওয়ার আগেই তদন্ত কমিটি হওয়াটা উচিত ছিল, স্পেশালি ওই শেয়ারগুলোর জন্য যে শেয়ারগুলো এরকম দাম বেড়েছে, যেগুলো বাড়া উচিত ছিল না। থ্যাংক ইউ ফুরকান ভাই, আপনি অনেকগুলো পয়েন্ট বলেছেন, অনেকগুলো। স্যার আপনার কাছে আবার আসতে সেটা হচ্ছে যে ফুরকান ভাই বলতেছিলেন যে উনি এই গত বছরের তো বিশ্লেষণ করেছেন, আগামী বছরের কিছু আশার আলু দেখিয়েছেন এবং আগামী বছরে কি হতে পারে এবং হতে যাচ্ছে সবটাই বলছেন। আপনি একটা কথা বলতেছিলেন যে আমাদের মেগা প্রজেক্টগুলো যদি মাশাআল্লাহ ইমপ্লিমেন্ট হয়ে যায় বা কমপ্লিশন হয়ে যায়, তা বাংলাদেশ ইকোনমি উইল বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট পসিবল ইকোনমি হয়ে যাবে ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনি সেভাবে যদি বিশ্লেষণ করি আমরা যে হতে যাচ্ছে পদ্মার সেতুর কাজ প্রায় অ্যাবাউট 40% উপরে শেষ হয়ে গেছে, হ্যাঁ, তারপরে অল পার্টিকুলার অবস্থাও ভালো, অল দিস ইন্ডিকেটার্স আর পজিটিভ, শস্য ভালো হচ্ছে, মানে শস্য কোনোটা মায়ের যায় নাই, সেভাবে যদি মূল্যায়ন করেন। আমি কিছু অ্যাড করব ফোরকান ভাইয়ের সাথে। ম্যাক্রো ইকোনমিক্স ভেরিয়েবলের চাইতেও আমি যেটা বলি আর কি, সেটা হলো 2021 সনের মধ্যে আমরা কিন্তু মধ্য আয়ের দেশে যাব। এখন আমাদের পার ক্যাপিটা ইনকাম আছে $1466, আর মধ্য আয়ের দেশে যাইতে হইলে আপনাকে 3,500 থেকে 4,000 মিনিমাম চাইতে হবে। তো 1500 বাই এন্ড লার্জ অ্যাপ্রক্সিমেটলি $1500 পার ক্যাপিটা ইনকাম যদি আপনি 3,500 বা 4,000 নিতে চান, এইটা প্রায় 2.5 গুণ বা 3 গুণ। আর এই ডেভেলপমেন্টটা হবে কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়াল লেড ডেভেলপমেন্ট। দেখুন, এগ্রিকালচারাল গ্রোথ রেট যতই আমরা চাই 2 থেকে 3%-এর বেশি করা যায় না। তো যদি আপনার গ্রোথ রেট এখন 7 থেকে 10-এ নিতে চাই বা 7 থেকে 9-10-এ নিতে চাই, তাহলে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গ্রো করতে হবে 12 থেকে 15%। তো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি 12 থেকে 15% গ্রো করে, ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর শেয়ারই তো বাজারে বেচা কেনা হয়। তো সুতরাং তাদের আর্নিংস পার শেয়ার এবং ইনকাম র্যাপিড হারে বাড়বে। এখন কিছু কিছু কোম্পানি এগুলো ম্যানিপুলেট করে, কিন্তু বাই অ্যান্ড লার্জ ভালো কোম্পানিগুলো কিন্তু এই ফলটা আমাদেরকে দেবে। এখানে স্যার একটুখানি কথা আছে যে এই যে ভালো কোম্পানি
ভালো কোম্পানি বলতে মাল্টিনেশনাল ছাড়া যদি বাংলাদেশের ভালো এটা মার্কেটিং এর অভাবে আসতে পারতেছে না, নাকি তাদের কোনো প্রতিবন্ধকতা আছে আপনি মনে করেন? ও আপনি যেটা বলতেছেন যে আইপিও মার্কেটে তারা আসতেছে না কেন, সেটা একটা বড় ইস্যু। আমাদের আসতেছে না একটা বড় কারণ হলো, আমি যেটা মনে করি আর কি, আমাদের কোম্পানিগুলো যেগুলো দেখছেন সেগুলো কিন্তু ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার থেকে সবেমাত্র সেকেন্ড জেনারেশনে যাচ্ছে। যারা নাকি ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিয়ার ছিল তারা কিন্তু অনেক কিছুই করেছেন যেগুলো কেতাবি বুকে মানে না, প্রফেশনালিজম ছিলই না, রাইট না থাকার কারণে হয়তো দেখা যাবে তাদের বুকস অফ অ্যাকাউন্টসে কিছু সমস্যা ছিল, অথবা তারা মনে করেছে যে ফান্ড তাদের অনেকের অতিরিক্ত ফান্ড আছে দরকার নাই, আবার অনেকের আছে ফান্ড দরকার পড়লে জুট করে ব্যাংকে চলে যায়, ব্যাংক থেকে লোন আনলে ওটা না দিলেও অনেক সময় চলে। এই সমস্ত কারণে ওরা হয়তো কমফোর্ট ফিল করে না। যদি বাজারটাই স্ট্রিমলাইন হয়ে যায় একসময় কিন্তু তারা রিয়েলাইজ করবে যে শেয়ার মার্কেটে আসার শুধু কেবল একটা বেনিফিট না, অনেকগুলো বেনিফিট আছে। একটা বেনিফিট তো আছেই যে আপনার ট্যাক্স রেট কমে যায়। তা আমি যদি ট্যাক্স নাই দেই তো ট্যাক্স রেট কমে গেলে লাভটা কি? স্যার যদি সময় দেন আমাকে, একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মৌলভীবাজার থেকে ফয়সাল বলতেছি। জি ফয়সাল সাহেব বলেন। জি স্যার, আমার প্রশ্ন হলো আপনাদের সবার কাছে যে জেড ক্যাটাগরি শেয়ার যখন একের পর এক দাম বাড়ছে তখন একটা কমিটি গঠন করা হয়েছে, কিন্তু বিগত 4 বছর ধরে যখন ভালো ভালো শেয়ার, যেমন আমি বলতে পারি ন্যাশনাল ব্যাংকের শেয়ার 198 থেকে মাত্র 9 টাকায় নামছে, বা এরকম আরো অনেক কোম্পানি আছে ফান্ডামেন্টাল, তাদের দাম যখন কম ছিল তখন আপনারা কই ছিলেন বা এই কমিটি কই ছিল? আর এখন যখন দাম একটার পর একটা বাড়তেছে তখন এই কমিটি দিয়ে আবার মার্কেটটা নষ্ট করতেছেন। আল্লাহর ওয়াস্তে আমাদের আর বিপদে ফেলেন না, মার্কেটটা উঠতেছেন। আমরা কি আটকায় রাখছি মার্কেট? আমরা তো চাচ্ছি ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন, ভালো প্রশ্ন করছে। প্রিয় দর্শক, আর আপনার নামটি বলে প্রশ্ন করুন। এই যে দর্শক প্রশ্নটা করলেন, ওনার মনের জ্বালা আছে, কষ্ট আছে, না কষ্ট আছে, কষ্টটা থাকা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। যে যখন বাজার পড়ে গেল হয়ে গেল তখন আপনারা কেউ কোথায় ছিলেন? তখন তদন্ত করেন নাই কোনো কিছু, কেন বাজারটা পড়লো তার কারণ খুঁজে বের করেন নাই। আজকে যখন বাজারটা উঠতেছে তখন তদন্ত কমিটি লাগাইছেন ওই জেড গ্রুপ কেনা কিনছে। স্যার দিয়ে আপনি স্যার একটু হ্যাঁ বলেন। এই প্রশ্নটার উত্তরটা আমি দর্শকবৃন্দ মানে যিনি কোশ্চেন করেছেন ওনাকে শুধু একটু সতর্ক হওয়ার জন্য বলতে চাই যে দেখেন, যেই শেয়ারগুলো আজকে আপনি বললেন যে বেড়েছে, এই শেয়ারগুলোর ভিত্তিটা কি, কি ভিত্তির উপরে বেড়েছে, যেগুলোর উপর আজকে তদন্ত কমিটি হয়েছে, সেটা কিন্তু এই তদন্ত কমিটিটা হয়েছে কিন্তু আপনাকে সেভ করার জন্য। আপনি এরকম খারাপ শেয়ারে যাবেন কেন? এরকম পচা শেয়ারে আপনি যাবেন কেন? খেয়াল করে দেখেন, আজ পর্যন্ত বাজারে যে পরিমাণ লোকজন মার খেয়েছে তারা সবাই কিন্তু এরকম খারাপ শেয়ারে গিয়েই কিন্তু মার খেয়েছে, ডিভিডেন্ড দিয়ে ওইটা ওভারকাম করতে পারে না, গুজবের প্রতি শেয়ার কিনেছে। যে শেয়ারগুলো আজকে দাম বেড়েছে, যেগুলোর এগেইনস্টে তদন্ত কমিটি হয়েছে, 2-1টা ছাড়া, ওই তদন্ত কমিটির মধ্যে কিন্তু 2-1টা দরকার ছিল না তদন্ত কমিটি হওয়ার, 2 টাকা বাড়ছে তদন্ত কমিটি হয়েছে, বাট 2-1টা তদন্ত কমিটি অনেক আগেই হওয়া উচিত ছিল। তো এরকম শেয়ারগুলোতে কেন আপনারা যাবেন? কেন বাজার বাড়বে, বাজার ভালো জিনিস নিয়ে বাজার বাড়বে, আপনি নিশ্চয়ই পচা জিনিসের জন্য টাকা দিবেন না। আর পচা জিনিসের জন্য যখন টাকা দিবেন সেটা তো খাইতে পারবেন না ভাই, বাজার থেকে পচা মাছ না খাইলে তো পেট খারাপ হবে। তো সুতরাং আপনার কিন্তু এখানে যদি আপনি এই আশা করেন যে তদন্ত কমিটি হবে না, পচা শেয়ারগুলো বাড়তে থাকবে, তাহলে ভালো শেয়ারগুলোর দোষ কোথায়? আরেকটা কোশ্চেন করেছেন আপনি, এনবিএল এর শেয়ার দামে কমেছে তখন কোথায় ছিল? ইয়েস, যখন দামটা কমেছে তখনও কেন কমছে সেই তদন্ত কমিটিও হওয়া অ্যাপারেন্টলি উচিত ছিল, এবং একটা অডিট টিম পাঠানো উচিত ছিল, এটা লজিক্যাল হওয়া উচিত ছিল যে কেন দামটা কমছে। এইটাকে আমি একটু অন্যভাবে বলতে চাই যে দেখেন, বাজারে যখন শেয়ার দাম কমে অথবা বাড়ে সেটা কিন্তু ইনভেস্টররা থাকে বলেই কিন্তু কমে, তদন্ত কমিটি কিন্তু তখনও হওয়া উচিত। সরি স্যার। স্যার আপনি বলতেছিলেন, আপনাকে থামায় দিয়ে টেলিফোনে আমার কথাটা হলো যে এই যে জিনিসগুলো হলো মাইক্রো অ্যানালিসিস, আমরা আজকে কিন্তু মোর ম্যাক্রো অ্যানালিসিসটা করছি। তো আমি তদন্ত কমিটি হোক যথাসৎ সময়ে সেটা আমি সাপোর্ট করি, কারণ বাংলাদেশের বাজারটা কিন্তু এখনও ম্যানিপুলেটেড হয়, আর ম্যানিপুলেটেড হয় দেখেই যে সমস্ত কোম্পানির শেয়ারের দাম না বাড়ার কথা সেগুলো অতিরিক্ত মাত্রায় বাড়ে, আর যেগুলোর বাড়ার কথা সেগুলো বাড়ে না, তখন ম্যানিপুলেশন ওগুলোতে করা যায় না, স্পেসিফিক্যালি মার্কেট ক্যাপিটালাইজেশন যাদের বড়। আমি এটা কি স্যার একটু আবার ইন্টারাপ্ট করি, সরি আমাকে করতে হয় মাঝে মাঝে। এটা কি স্যার ম্যানিপুলেশনটা কি এই কারণে হয় যে শেয়ারটা প্রাইসটা উঠে না, নাকি স্যার অজ্ঞতার কারণে হয়? যেমন আমি বলি আপনাকে, আমি একটা ডিভিডেন্ড ইল্ড কেমনে ক্যালকুলেট করতে হয়, একটা শেয়ারে ডিভিডেন্ড দিচ্ছে, ভালো ডিভিডেন্ড দিচ্ছে, হ্যাঁ 120% ডিভিডেন্ড দিচ্ছে, তার শেয়ারের প্রাইস হচ্ছে 150 টাকা, আমি হিসাব করি না তাতে পার্সেন্টেজ কত হয়। আরেকটা ডিভিডেন্ড দিচ্ছে
400%, তার শেয়ারের দাম হচ্ছে 2600 টাকা। তো স্যার আমি কোনটাতে ইনভেস্ট করব, কেন ইনভেস্ট করব, যেই হিসাবটা যদি আমি না করতে পারি তাহলে তো স্যার ওই যে জাংশনে যাব, জাংশনে গিয়া আমি ধরা খেয়ে যাব। এটা কি অজ্ঞতার কারণ না? অজ্ঞতার চাইতে আরেকটা কারণ আছে, আমাদের নেচারের মধ্যে একটা গ্যাম্বলিং এর নেচার আছে। তো যারা নাকি গ্যাম্বলিং করতে চায়, যারা নাকি গ্যাম্বলিং করতে চায় তারা কিন্তু ওই খোঁজে, গুজব খোঁজে এবং কোন শেয়ারের দাম বাড়বে, বাড়াতেও চায়, বাড়তি শেয়ার ধরতেও চায়। এটা হলো ইনভেস্টরের বিহেভিয়ারের একটা অংশ। আমাদের বাজারটার আরেকটা ইউনিকনেস, সব জায়গায় আমি বলি যে আমাদের যারা ব্যক্তি ইনভেস্টার্স আছেন তাদের সংখ্যা অনেক বেশি। আর আপনি যে সমস্ত কথাগুলো বললেন, এই কেতাবি জিনিসগুলো তাদের অনেকের মাথায় নাই। ডিভিডেন্ড কি, ডিভিডেন্ড ডিল কি, ডিভিডেন্ড ডিলকে কীভাবে ইন্টারপ্রেট করতে হবে, আর্নিংস পার শেয়ারকে কীভাবে ইন্টারপ্রেট করতে হবে, দুইটা কোম্পানির আর্নিংস পার শেয়ার এক কিন্তু প্রাইস ডিফারেন্সটা কেন, এই জিনিসগুলো বোঝার মতন ক্ষমতা কিন্তু খুব লোকের থাকে না। কিন্তু বাজারগুলোকে ডিসিপ্লিন করে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা। আমাদের দেশের সবচেয়ে সমস্যাটা হয়েছে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তাদের কাজগুলো যথাযথভাবে করতে পারেনি। আমি জানি না আপনার সময় আছে কিনা, আমি ম্যাক্রো ইকোনমিক অ্যানালিসিসের মধ্যে যাচ্ছি, যে মেগা প্রজেক্টগুলো কথা বললাম। যে বললাম আর কি, যদি ইকোনমিটা 2.5 গুণ বাড়তে হয় 5 বছরের মধ্যে, 5 বছর কিন্তু 17 থেকে আপনি 16 শেষ করে দিলাম, 17 থেকে 21 পর্যন্ত, তো যদি আপনি 1466-কে 3500 বা 4000-এ নিয়ে যেতে চান তাহলে প্রায় ইকোনমিটা 2.5 গুণ হবে। তো ইকোনমিটা 2.5 গুণ হলে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা 3 গুণ 3.5 গুণ হবে। তা আমাদের কোম্পানির শেয়ারগুলোর দাম বাড়বে। সুতরাং যারা নাকি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান, এর চাইতে ভালো সময় নেই। আরেকটা জায়গায় এখন ইনভেস্ট করো। আচ্ছা, আরেকটা জায়গায় হাইলাইট করি, যে কোনো কারণে ব্যাংকগুলোকে আমরা এত নেগেটিভলি প্রজেক্ট করেছি গত বছরটা বা তার আগের বছরটা। স্যার লুটও তো হয়েছে। হ্যাঁ হয়েছে, এটা তো সত্য হয়েছে না, বেসিক ব্যাংক লুট হয়েছে, আবার মানে প্রাইভেট ব্যাংক খুব নেগেটিভলি করছে, লুটও তো হয়েছে। আমি এটা বলি, এবং যতটা না করা উচিত তার চাইতে বেশি বোধহয় আমরা করে ফেলি। এটা ওভার রিঅ্যাকশনের পার্ট। এবং সেই কারণে কি হয়েছে, আপনি যদি দেখেন 30টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকসের মধ্যে অ্যাটলিস্ট 20টার পি রেশিও এখন 10-এর নিচে। এখন এই সমস্ত কোম্পানিগুলোর যদি আপনি থার্ড কোয়ার্টারের আর্নিংসটা নেন, আপনি যদি আগামী 1 কোয়ার্টার প্রেডিক্ট করেন, এবং আপনি নিশ্চয়ই কাম টু কনক্লুশনস দিজ আর দি গুড বাই। এবং সেই জন্য বাড়তেছে কিনা আমি জানি না, যদি বেড়ে থাকে যৌক্তিকভাবে বাড়ছে। ব্যাংকগুলোর জন্য আমি ভবিষ্যতে একটু ভালো দেখছি এই জন্য যে ডিফল্ট কালচার চলে যাবে না, কিন্তু বাংলাদেশ ব্যাংকের হুইপিংয়ের কারণে প্রভিশন ফর ব্যাড লোনস অনেক করা হয়েছে, ক্লাসিফাইড লোনসের জন্য করা হয়েছে। সুতরাং ইনকামের মধ্যে গত বছরের মতন এই বছর ততটা খারাপ প্রভাব পড়বে না। আরেকটা আমি জায়গায় ব্যাংকগুলোকে আমি আশাবাদী এই কারণে যে ওদের ব্যাংকের যাদের পোর্টফোলিওর মধ্যে শেয়ার ছিল, শেয়ারের দাম কিন্তু বাড়ার কারণে ওদের ক্যাপিটাল গেইনস হচ্ছে। যে এখনও ফান্ডামেন্টালি সাউন্ড অনেক শেয়ার আছে, অনেক আর্নিংস পার শেয়ার যদি হিসাব করে বিনিয়োগ করেন, ভালো বিনিয়োগ করার অনেক স্কোপ আছে, যেটা বলতেছিলেন। জি, আমার কাছে যেটা মনে হয় আর কি, যে ব্যাংকিং সেক্টরের কথা বলছিলাম, এবং যেগুলো আমাদের দেশের একটা নিয়ম, আমাদের দেশের নিয়ম না, এটা কিন্তু ন্যাচারাল একটা নিয়ম আছে, নিউটনের 3rd ল, দেয়ার ইজ এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। তো যখন বাজারটা অনেক নামে এটা কিন্তু ওঠে, এটা হিউম্যান বিহেভিয়ারের জন্য হয়। তো আমাদের ইন্ডেক্সটা খুব খারাপ ছিল, যে বললাম এই বছরেরই মার্চ এপ্রিলের দিকে, এটা একটু বাড়তেছে, এটা বাড়ার অনেক সুযোগ আছে। আমি ফোকরান ভাইয়ের সাথে একমত পোষণ করি। ফোকরান ভাই এভাবে বললো যে ইট ইজ 5000 ইজ নাথিং, সেই এই জন্য কোন জায়গায় যেতে হবে আমি যেটা মনে করি আর কি, যে ইন দ্য লং রান, যে আপনি বললাম যদি লং রান ইনভেস্টমেন্ট করেন, আমাদের কিন্তু ইনভেস্টারদের সেই ধৈর্যটা নাই, আমরা চাই কুইক প্রফিট করতে, অল্প প্রফিটে বেরিয়ে যেতে। অথচ স্যার এই বিনিয়োগকারীরা যখন ব্যাংকে টাকা রাখে গিয়া তখন 1 বছর চুপচাপ, রাইট না, এটা আপনি অনেক সময় বলতেছেন, অনেক সময় বলতেছেন, কারণ আমি বলি এই কারণে যে আমার কাছে বিনিয়োগ করতে আইছি, পরের দিন না, ওই যে আবার বলছিলাম যে আমাদের হিউম্যান নেচারের মধ্যে একটা গ্যাম্বলিং এর পার্ট আছে। আমি আগেই প্রেডিক্ট করি এটা বাড়বে, যদি বাড়ে খুব উল্লসিত হই, এবং আরেকটা খুঁজি এরকম আছে কিনা। ওই সেই জন্যই দেখবেন যেগুলো কি প্রাইস উঠানামা বেশি করে, ভোলাটিলিটি বেশি, সে সমস্ত শেয়ারের মধ্যে সাধারণ ইনভেস্টরদের একটা বড় গ্রুপ থাকে, তখন ওখানে এক্সাইটমেন্ট থাকে। ওরাও কিন্তু বুঝে চিন্তা করে কোনো ইনভেস্টমেন্ট করে না, আপনার আমার মতন ভালো যে কি কোন শেয়ারটা সেটা দেখে না, হোমজিগিলে ঢুকে যায়, হোমজিগিলে অনেক সময় ঢুকে যায়। আচ্ছা ফুরকান ভাই, স্যার যেভাবে বলতেছিল যে মানে আপনার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা শর্টেজ তো আমাদের আছে, এবং তারা যখন বিনিয়োগ করে বুঝে শুনে করে, কিন্তু ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারীরা জন্য উনি একটা সাজেশনও রাখলেন যে ব্যাংকিং শেয়ারগুলো এখন উঠতেছে, মানে মোটামুটি নড়াচড়া করতেছে, এবং
তাদের যে থার্ড কোয়ার্টারের রিপোর্ট, দ্যাট ইজ অলসো ভেরি গুড। হ্যাঁ, আপনি কি বলতেছেন? আমি ঠিক ওনার সাথে পুরোপুরি একমত রেখে আমি শুধু সেক্টরটা উল্লেখ না করে বলি, নট অনলি ব্যাংক, এনি কোম্পানি, যদি সেই কোম্পানি যেটা সদ্য মুসাভাই বলার চেষ্টা করলেন যে 10-এর নিচে অনেকগুলো পিই আছে ব্যাংকিংয়ে, তো এখন শুধু নট অনলি ব্যাংক, সবগুলাই যেটাই আমি পাই এরকম এই ধরনের পি রেশিওর মধ্যে আছে, সেগুলাতে আমরা যত বেশি যেতে পারি সেটা কিন্তু ভালো। বাট একটা জায়গায় আমি একটু মুসাভাইয়ের সাথে অ্যাড করতে চাই, যে জায়গাটা উনি বলেছেন যে ওই যে ইনভেস্টমেন্টের জন্য চট করে ব্যাংকে চলে যায় আপনার ওই প্রজেক্টগুলো করার জন্য, যেটা হচ্ছে আর ঠিক আছে ব্যাংকে চলে গেল, এইটা কিন্তু এই ব্যাংকে চলে যাওয়াটা আমার কাছে খুব একটা শুভ লক্ষণ মনে হয় না। যদিও আপনার ডেট বেস বিজনেস কিন্তু সবচেয়ে স্মার্ট বিজনেস, সবাই বলা হয়, এটা কিন্তু ফ্যাক্ট যে ডেট বেস বিজনেস কিন্তু স্মার্ট বিজনেস, বিকজ আপনার যে ইন্টারেস্টটা থাকে ওইটা ট্যাক্স ডিডাক্টিবল। এখন দেখেন বাজার যে বাড়ছে, আগামী যে ভালো আইপিওগুলোর কথা যেটা আপনি শ্রদ্ধেয় মুসাভাইকে আপনি বললেন যে ভালো আইপিও বলতে কি হবে, কেন আসছে না তারা, দেশীয় কোম্পানিগুলো তাদেরকে কেন অ্যাট্রাক্ট করা যাচ্ছে না, অ্যাট্রাক্ট করতে না যাওয়ার পিছনে কিন্তু 2-3টা কারণ আছে। 1 নম্বর কারণ যেটা উনি বলার চেষ্টা করলেন সেটা হলো যে নেচার, আমাদের নেচারের মধ্যে আছে যে আগে ফার্স্ট জেনারেশন অথবা সেকেন্ড জেনারেশন বিজনেস করেছে, তারা ওই ট্যাক্স এনভায়রনমেন্টের সাথে কিন্তু সেভাবে তৈরি হয় নাই বলে তাদের বুকস অফ অ্যাকাউন্টস অ্যান্ড আদার্স একটু ডিফারেন্ট ওয়েতে ছিল। কিন্তু ট্যাক্স এখন অনেক আস্তে আস্তে অনেক স্ট্রিমলাইন আছে, যদিও এই অর্ডিন্যান্সটার মধ্যে প্রচুর পরিমাণে ভুলভ্রান্তি আছে, কোনো রিসার্চ ছাড়াই এই অর্ডিন্যান্সটা করা হয়, বাইরে থেকে কোনো লোক নেওয়া হয় না, এনবিআর এর লোকজন যারা আছে তারা মনে করে তাদের চাইতে ভালো দুনিয়াতে আর কেউ বোঝে না, ওইভাবে করে এই অর্ডিন্যান্স করা, যার জন্য মানুষ আরও ভয়ও পায়। আবার কিন্তু ওরাই বলতেছে যে যারা প্র্যাকটিস করে তারা ওদেরকে ভয় দেখায়, কিন্তু ঘটনা পুরো উল্টাটা। ঘটনা হলো পুরো আইনটাকে এমনভাবে ড্রাফট করা যে ওইটার মধ্যে খালি প্যাচই মারা আছে, ওইটার মধ্যে সোজা এই প্যাচের ভয়ে কিন্তু প্যাচ খোলার জায়গাটা, এই বিল্ডিং এর কাছে প্যাচ খোলার জায়গাটা ওই বইয়ের মধ্যে কম। আরে ভাই, আপনি একটা রিটার্ন সাবমিট করার পরে 6 বার অডিটে পড়ার সম্ভাবনা থাকে। আমি কি চোর নাকি যে রাস্তা রাস্তা দৌড়ায় আমাকে ধরতে হবে? 1বার বা 2বার তুমি অডিট করো, এরপরে রাস্তার মধ্যে আপনি চোরের মতো দৌড়াইতে থাকেন পিছনে, তো কোন বেটা যাবে আপনার কাছে চোরের মতো দৌড়ানি খাইতে? তো এই জায়গাগুলোতে তো ঠিক করতে হবে। সো এই অবকাঠামোগত জায়গাগুলোকে যদি আমরা ঠিক করতে না পারি, এই অবকাঠামোগত জায়গার মধ্যে আমি বললাম যে ট্যাক্সের যে অবকাঠামো জায়গাটুকু আছে এটাকে কিন্তু ঠিক করতেই হবে। দ্বিতীয় কথা হলো ধরেন পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলোর জন্য 25% যে ট্যাক্স রেট আছে, আমি মনে করি এটা আরও কমা উচিত। এখন প্রশ্ন করতে পারেন যে কেন? আপনাকে একটা অঙ্ক করতে হবে, কারণ যে লোকটা ডেট বেস বিজনেস করে সে যদি ইন্টারেস্টটাকে ডিডাক্টিবল হিসাবে নিয়ে, ডিডাক্টিবল এক্সপেন্স হিসাবে নিলে তার ট্যাক্স বেনিফিট কত হয় ততটুকু পরিমাণ হিসাব করে কমায় দিতে হবে। যদি কমায় দেন তখনই আরেকজন ইন্টারেস্ট ফিল করবে। আদারওয়াইজ কারো মাথা খারাপ হয় নাই যে তার খুব প্রফিটেবল কোম্পানি নিয়ে আসে মার্কেটে আসবে আর ওখান থেকে সরকারকে ট্যাক্স দিবে, এত পাগল তো মানুষ না। সুতরাং মানুষকে অ্যাট্রাক্ট করতে গেলে তার পাগলামিটাকে মাথা থেকে সরাইতে হবে, গিভিং অপরচুনিটি টু দেম, এই জায়গাটা কিন্তু করতে হবে। চমৎকার একটা কথা এটা করতে হবে, কারণ আপনাকে পাগলামির জায়গা থেকে সরাইতে গেলেই সবসময় আমাকে পাগলামির ওষুধ দিয়ে সরাইতে হবে। এখন খালি নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বললে তো হবে না। মানুষ তো পাগল না, যে ব্যবসা করে সে আপনার আমার থেকে রেগুলেটর থেকে ভালো বুঝে বলেই সে পয়সা কামায়, আর রেগুলেটরে পয়সা দিয়ে পালে, কারণ এখানে রেগুলেটর যারা করে সরকারি চাকরি করে আর ওর ট্যাক্সের টাকায় কিন্তু ওদের বেতন হয়। তো এই জন্য বললাম সে তার চাইতে অনেক বেশি বুদ্ধিমান বলেই ওই চোর পুলিশ সম্পর্কটা কিন্তু হয়ে গেছে। এখন এই জায়গাটা কিন্তু অ্যাড্রেস করতে হবে। দ্বিতীয় হলো অবকাঠামো। অবকাঠামোর জায়গাগুলোতে কী হলো আপনার রোডস অ্যান্ড কমিউনিকেশনস। রোডস অ্যান্ড কমিউনিকেশনসে কিন্তু এখন হিউজ ডেভেলপমেন্ট, যতটুকু হওয়ার গভর্নমেন্ট চেষ্টা করছে একদিনে, মানে ডেভেলপমেন্ট হচ্ছে, চেষ্টা করছে, কতদিনে হবে? তৃতীয়ত হলো ইলেকট্রিসিটি, অনেক ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হচ্ছে, যদিও ইন্ডাস্ট্রি সেক্টরে দেওয়ার মতো ইলেকট্রিসিটি এখনও কতটুকু অ্যাভেলেবল আছে জানি না। আমি ওই দিন একটা ইলেকট্রিসিটি কোম্পানির সাথে কথা বলছিলাম, আমি নাম বলছি না, শ্রীলঙ্কান বেজ একটা ইলেকট্রিসিটি কোম্পানি, তারা বলছে যে গভর্নমেন্ট এখন প্রোডাকশনটা এরকম হচ্ছে যে গভর্নমেন্ট অনেক সময় নিতেও চাচ্ছে না, মানে তাদের মানে প্ল্যানটাকে মাঝে মধ্যে বন্ধ রাখতে হয়, এরকমও হচ্ছে। কিন্তু তার মানেটা কি? তার মানে হলো আমার যে ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্টটা সেইভাবে হচ্ছে না, কনজামশনটা কিন্তু সেভাবে নাই, এটা একটা ইস্যু হতে পারে। অথবা গ্যাস বেজ ইন্ডাস্ট্রিগুলো হয়ে গেছে, যেটা আমি একটু আগে আমাদের শ্রদ্ধেয় মুসা ভাই আমাদের যখন বন্ধ ছিল বললো যে 2025 বোধহয় প্রবাবলি এটা হয়ে যাবে। তো এই জায়গাটা আপনার ঠিক করতে হবে। তো এবং সবচেয়ে বড় সমস্যা সেটা হলো ল্যান্ড স্ক্যারসিটি, ল্যান্ডের প্রাইস, এটা মারাত্মক একটা স্ক্যারসিটি। এবং এই জায়গাটাকে কারেকশন করার উপায়ই বা কোথায়? আমি মাঝে মধ্যে চিন্তা করে দেখি ইকোনমিক জোনগুলো হচ্ছে, এটা ঠিক আছে, প্রাইভেট ইকোনমিক জোন হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় অসুবিধা যেটা সেটা হলো যে ইকোনমিক জোনগুলো তো হচ্ছে, শুরু হবে, এটা হলো প্রত্যাশা। আরেকটা হলো ধরেন একটা জেনারেশন এখনই ব্যবসা শুরু করতে চায়, তার কিছু জমি দরকার, লেটসে কাছাকাছি ইমিডিয়েট ভিসিনিটিতে আপনি যদি খোঁজেন, তাহলে আপনি দেখবেন যে বড় বড় শিল্পপতি যারা আছেন
ওনার নতুন উদ্যোক্তা তৈরি হওয়া কিন্তু এখন অনেক বেশি কম্পিটিটিভ তৈরি হয়ে গেছে। আর এই নতুন উদ্যোক্তা তৈরি করার চিন্তা থেকেও আমাদেরকে করতে হবে। আমি আজকে একটা খুব ভালো জিনিস দেখলাম, সেটা হলো যে আপনার ওই যে ইন্টারেস্টের যে স্প্রেডটা সেটা কিন্তু একটু কমেছে, স্প্রেডটা কিন্তু একটু কমেছে, স্প্রেডটা কিন্তু কমেছে, অল্প একটু কমেছে। তারপরেও কিন্তু এখন এটা 4%-এর উপরে। তো এই 4%-এর উপরে যদি আমার ইন্টারেস্ট স্প্রেড থাকে তাহলে নতুন উদ্যোক্তা তৈরি হওয়া কিন্তু কঠিন হবে। এই স্প্রেডটাকে আরও কমাইতে হবে। এই স্প্রেডটাকে যদি আরও কমানো যায় তাহলে দেখা যাবে যে নতুন উদ্যোক্তাও কিন্তু তৈরি হবে। এবং কস্ট অফ ফান্ড আছে না, কস্ট অফ ফান্ড, আমি ওই যে স্প্রেডটার কথা বললাম যে আপনি যে ডিপোজিট নিচ্ছেন আর আপনি যে ল্যান্ডিং করছেন তার মধ্যে যে স্প্রেডটা সেটা একসময় 6-7 পর্যন্ত ছিল, এটা কমে আমি দেখলাম 4.5-এর নিচে নামছে, মানে 5-এর নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এটা 5-এর নিচে নেমেছে, ভালো লক্ষণ, কিন্তু এটা আরও কমা উচিত। ইন্টারেস্ট স্প্রেড কিন্তু এরকম কেন থাকবে, এত বেশি দরকার নাই তো। এখন আমার প্রশ্ন হলো যে আমি ইন্টারেস্ট স্প্রেড অনেক বড় করে রাখবো আর হিউজ পরিমাণের লোন ক্লাসিফাই করে ফেলবো, এই জায়গাটাতে আসতেছে বেসিক ব্যাংকের একটা জিনিস বলেন, 2600 কোটি টাকা দিয়ে আমি তাকে কোরামিন ইনজেকশন দিয়ে বাঁচায় রাখবো, এইটি বলতে চাইছিলাম। হতে পারে না যে আজকের পত্রিকাতে দেখেন আপনি 2600 কোটি টাকা দেওয়া হচ্ছে, মানে এলাও করতেছে বন্ড ইস্যু করার জন্য। তো বন্ড ইস্যু মানে কি, বন্ড কেটা কিনবে, বন্ড কিনবে সরকারি, এটা এক ধরনের এইভাবে না দিয়া একটু ঘুরাইয়া দিচ্ছে, টাকাটা দিচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে এত টাকা 1 লক্ষ কোটি টাকার মতো হবে প্রায় নন পারফর্মিং লোন। ইয়েস, ইজ নট ইট? তা আপনারা এই যে বলতেছেন যে ব্যাংকের কথা শুনলে ব্যাংকের সম্বন্ধে বেশি কথা বলা হয়েছে, ব্যাংক, ইয়েস ইট ইজ, ব্যাংক ইজ ইমপ্রুভিং, ব্যাংক ইজ কাভারিং আপ, ব্যাংকের প্রভিশন করতেছে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি দেখেন নন পারফর্মিং লোন অনেক। এই যে নন পারফর্মিং লোন হওয়ার কারণটা কি আপনারা দুইজনেই বলতো? লোন নিয়ে না ফেরত দেওয়া। আমি যে জায়গায় বলতেছি আমাদের কিন্তু একটু ডিফারেন্সিয়েশন করতে হবে। আমাদের স্যার একটু আরম্ভ করার আগে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, প্রিয় দর্শক আপনার নামটি বলে প্রশ্ন গ্রহণ। জি, নাহিদ বলতেছি শ্রীমঙ্গল থেকে। আচ্ছা জি, শ্রীমঙ্গল থেকে জি, আমার প্রশ্নটা হলো, একটু আগে এক ভাইয়া প্রশ্ন করছিল যে জেড ক্যাটাগরি বিপরীতে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন আপনারা দিলেন যে ফান্ডামেন্টাল কোম্পানি বিনিয়োগ করব, তো ফান্ডামেন্টাল বলতে তো আমরা জেড ক্যাটাগরিতে কখনোই বিনিয়োগ করি না এবং বিনিয়োগ করতে যাইও না, ফান্ডামেন্টাল দেখেই বিনিয়োগ করছি। এখন আপনাদের এই তদন্ত কমিটির বিপরীতে উল্টো ফান্ডামেন্টাল কোম্পানির দাম কমতেছে। আমরা কিন্তু এই কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করতে যাচ্ছি, আর তো প্রয়োজন হলে আমরা কেন দাম কমার পিছনে কারণ জানতে চাওয়া হয় না সেটার উপরে একটা হাইকোর্টে রিট পিটিশন করতে যাচ্ছি। আপনারা এটাকে কি মনে করেন? ডেমোক্রেটিক রাইট আছে আপনার, আপনি করবেন না কেন? আপনি যদি মনে করে থাকেন যে মানে আপনার তো এইটা তার আপনার নিজস্ব অধিকার, আপনার অধিকার নিশ্চয় করবেন। তবে একটা জিনিস কি, এই যে আপনারা যদি ইনকোয়ারির এগেইনস্টে বলেন তাহলে আমার কিছু কথা বলার আছে, আর যদি ইনকোয়ারি হতে থাকবে, হতে চলা উচিত, না হলে বাজারে মানে মানুষের আস্থার নষ্ট হয়ে যাবে, চিট ধরবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ডিসিপ্লিন থাকবে না। জি স্যার, আমরা তো আসলে প্রসঙ্গ চেঞ্জ হয়ে যায়, কারণ প্রশ্ন আসে যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ব্যাংকগুলোকে কিন্তু আমরা দুইভাবে দেখব। কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কিন্তু স্টেট ওনড এন্টারপ্রাইজ হিসেবে এখনো 3টা ব্যাংক আছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক। আপনি দেখবেন ওদের যেই ক্লাসিফাইড লোন এত বেশি, সেটা কিন্তু যদি একসাথে লাম করে আমরা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের মধ্যে প্রজেক্ট করি তাহলে একটা মিস ইনফরমেশন যাবে। বেসিক ব্যাংকের মতন একটা ব্যাংক, এটা কিন্তু ন্যাশনালাইজ কমার্শিয়াল ব্যাংক। সরকারকে আমরা যেটা ইনসিস্ট করতে পারি, সরকারের কিন্তু এই ব্যাংকগুলোকে ফেল করতে দেওয়া উচিত, ব্যাংকরাপ্ট ডিক্লেয়ার করে দিয়ে এটাকে লিকুইডেশন করে যার যত টাকা পাওয়ার নিয়ে যাক। এটা বোধহয় মাননীয় অর্থমন্ত্রী চাচ্ছেন, এবং তাইলে হবে বলতেছেন যে এতগুলো ব্যাংকের দরকার নেই, মার্জার এন্ড অ্যাকুইজিশনের। আরে ও মার্জার কেন করবে? আমি বলি জনতা ব্যাংক, যেই 3টা ব্যাংক আছে যেটা পারফর্ম ভালো করবে না, বেসিক ব্যাংক মানে কৃষি ব্যাংকগুলো একটা পারপাসে আছে, কিন্তু যেগুলো কমার্শিয়াল ব্যাংক হিসেবে অপারেট করতে দিতেছেন, প্রাইভেট ব্যাংকসকে অ্যালাউ করেছেন। লেট দ্য প্রাইভেট সেক্টর ডিটারমিন দ্য ফেট অফ কমার্শিয়াল ব্যাংকিং। একটা লাগে সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক রেখে বাকিগুলোকে আপনি ডিসমেন্টেল করে দেন, অথবা প্রাইভেটে যদি চলতে পারে চলতে দিয়ে দেন। 2600 কোটি টাকা কেন আপনি দেবেন? What's the reason? এটা মানে সরকারি ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংকগুলো সবচেয়ে ছোট ব্যাংক। এবং আরো ইন্টারেস্টিংলি কি জিনিস জানেন, ওরা কিন্তু একটা কালচার ক্রিয়েট করছে, যেই কালচারটা আমাদের প্রাইভেট সেক্টরকে আক্রমণ করেছে। যেমন আমি যদি সোনালী ব্যাংক বা অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক থেকে লোন নিই, লোন আর ফেরত না দিই, রিক্লাসিফিকেশন হয়ে যায় তাড়াতাড়ি।
তা আমার এই অভ্যাসটা যদি করছেন তো আপনি 500 কোটি টাকার উপরে হইলে পরে কত 20 বছর 25 বছর আর এই অভ্যাসটা আমি যদি প্রজেক্ট করি প্রাইভেট সেক্টরের মধ্যে, তাহলে প্রাইভেট ব্যাংকসগুলো তো আমি টেনে নামাইতেছি। সুতরাং আমার কাছে মনে হয় ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা বড় রকমের রিসাফল লাগবে, একটা রিঅর্গানাইজেশন লাগবে। স্টেট ওন যে সমস্ত প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে সেগুলোকে আমার মনে হয় আস্তে আস্তে ডাউন সাইজ করে ফেলতে হবে প্রাইভেট সেক্টরে। এখন প্রশ্ন তুলবেন যে প্রাইভেট সেক্টরের মধ্যে অনেক যথেচ্ছাচার হয়, কিন্তু তবুও তো কিছুটা অ্যাকাউন্টেবিলিটি আছে ওখানে, দেখবেন এত বেশি ক্লাসিফাইড লোড না। রাইট, আমি সেই কথাটা মানে করছিলাম যে এই কম্পেয়ার যদি করেন সরকারি ব্যাংক আর প্রাইভেট সেক্টর অনেক ভালো করতে। ফুরকান ভাই, একটা প্রশ্ন আসলে ভদ্রলোকের আমি কথাটা ঠিকভাবে উত্তরটা দিতে পারিনি। ভদ্রলোক যে কইলেন যে দাম কমলেও কেন ইনকোয়ারি করা হলো না, সেই জন্য উনি রিড করবেন, এইটার ব্যাপারে আপনার ব্যক্তিগত মতামত? আসলে রিট করা বা হাইকোর্টে যাওয়ার অধিকার কিন্তু একজন রিকশাপুলার থেকে শুরু করে বাংলাদেশের সবচাইতে যে বড় ধনী ব্যক্তি প্রত্যেকেরই কিন্তু আছে, একজন ভিক্ষুকেরও আছে, প্রত্যেকেরই এটা সমান অধিকার সবার হাইকোর্টে যাওয়া পর্যন্ত। উনি যদি মনে করেন ওনার কোনোভাবে স্বার্থক্ষুণ্ণ হচ্ছে উনি যাবেন, এতে কেউ তো বাধা দিচ্ছে না। তবে যে জিনিসটা আমি বলবো সেটা হলো যে অবশ্যই যদি দাম বাড়ার ক্ষেত্রে তদন্ত কমিটি করা হয় সেটা যেমন আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ অতিমাত্রায় মানে দাম বাড়া মানে ভালো শেয়ারের দাম বাড়া না, আজে বাজে শেয়ারের দাম বাড়া। তাই বলে ভালো শেয়ারের দাম যখন বাড়তে থাকবে তখন তদন্ত কমিটি করা সেটা কিন্তু শুভ লক্ষণ নয়। কিন্তু যেসব জাঙ্ক শেয়ারের ক্ষেত্রে দেওয়া মানে জাঙ্ক আমরা যেদেরকে বলি, এইসব শেয়ারের যখন দাম বাড়বে সেসব ক্ষেত্রে যদি তদন্ত কমিটি করা হয় ডেফিনেটলি সব ইনভেস্টরকে এটা ওয়েলকাম করা উচিত। ঠিক একই রকমভাবে একটা ফান্ডামেন্টাল ভালো শেয়ারের যখন দাম কমবে তখন সেটা কেন কমছে সেটারও কিন্তু একটা তদন্ত কমিটি হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। এখন যেটা হয়েছে দেখেন, আমরা যেটা শ্রদ্ধেয় মুসা ভাই খুব পরিষ্কার করে বলার চেষ্টা করেছেন যে আমরা বাই নেচার একটা ইনডিসিপ্লিন নিয়ে থাকতে পছন্দ করি প্রত্যেকেই। আপনি দেখেন ডিসিপ্লিনড লাইফ, আমরা যাদের আল্লাহ মাফ করুক, যাদের বিভিন্ন রকমের অসুখ বিসুখ আছে, প্রেশার আছে, ডায়াবেটিস, তাদের কিন্তু খুব ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হয়, কারণ ইউ আর ফোর্স টু মেনটেন ডিসিপ্লিন লাইফ। এরপরেও আপনি করতে পারেন না, তাহলে আপনি এই মার্কেটে যদি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপনাকে ইনসুলিন ইনজেকশন না দেয় আপনি তো বাঁচবেন না, আপনি তো মরে যাবেন। ব্লেসিংস ইন ডিসগাইজ, আপনি তো মরে যাবেন। সুতরাং ইউ হ্যাভ টু ওয়েলকাম দিস তদন্ত কমিটি। একটা ব্যাপারে আলোচনা করতে চাইছিলাম, সময়ের খুবই কম, অল্প সময়, একদম মাত্র 30-40 সেকেন্ডস আছে। সেটা হচ্ছে যে সরকার সমস্ত জেলা উপজেলাতে এই মানে তার ডেভেলপমেন্ট ফেয়ার করতে যাচ্ছে এবং সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জও পার্টিসিপেট করবে, মানে উদ্বুদ্ধ করার জন্য, মানে বিনিয়োগকারীকে এবং বোঝানোর জন্য। আপনাদের মতামত কি? সাধুবাদ জানাই, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো এই কাজটা করতেই পারেন এবং তাদের উদ্দেশ্য থাকবে 64 ডিস্ট্রিক্টে আইপিওর মধ্যে বড় বড়, আর সরকারের তো আসলে দরকার, তার কারণ কনসেন্ট্রেশন ঢাকা এবং চিটাগংয়ের মধ্যে হলে তো হবে না, সুতরাং এটাকে ছড়িয়ে দিতে হবে। তার কারণ ঢাকা এবং চিটাগং তো অলরেডি ওভারবার্ডেন উইথ পিপল। ডেভেলপমেন্টের জন্য এই সুষম ডেভেলপমেন্ট যদি চান দেশে যেতে হবে, মানে বিভিন্ন জায়গায়। আপনিও কি একমত? আমি পুরোপুরিভাবে একমত এবং আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সরকারের এই উন্নয়নের সাথে তারা নিজেদেরকে প্রকাশ করতে যাচ্ছে। আমাকে একদমই সময় দিতেছে না, আমি কি করব? প্রিয় দর্শক, আমাকে একদমই সময় দিচ্ছে না, আলোচনাটা শেষও করতে পারলাম না। ইনশাল্লাহ আগামীতে আপনার এই আলোচনা শেষ করব এবং ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী বৎসরের জন্য আপনাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুস্তাক সাদেক। ধন্যবাদ আপনাদের সবাইকে।